বাংলাদেশে সড়ক, রেল এই অবকাঠামো নির্মাণের নামে হাজার 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 লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, কিন্তু আমরা সেইভাবে কোনো উন্নয়ন দেখতে পাই না। আমাদের যে মেট্রো রেল করা হয়েছে সেটি বহু আগের পরিকল্পনা, কিন্তু কত বছর পরে এখন পর্যন্ত সেটার কাজ শেষ হয় নাই এবং সেটিও সঠিকভাবে করা হয় নাই। আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা সেই বিএনপি আমলে সেটা প্ল্যান পাস করা ছিল, কিন্তু আমরা দেখেছি কত বছর লেগেছে সেটিকে বাস্তবায়ন করতে। এখানে এটি বলা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ, এখানে সড়ক, রেল এবং নৌ সকল কিছুর একটা মহাপরিকল্পনা সমন্বয় করে এবং সেটিকে তার যে সঠিক মূল্যে সেটিকে বাস্তবায়ন করা এবং সঠিক সময়ের মধ্যে সেগুলা কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে, সেটি এই দফা 28-এ বলা হচ্ছে। দফা 29, জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। সারা পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সংকট দেখা দিচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের যে মাত্রা সেটি বেড়ে গিয়েছে, আবহাওয়ার আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি, সেগুলোকে মোকাবেলা করার জন্যে জাতিসংঘের অধীনে যে ধরনের ক্লাইমেট অ্যাকশন যেটাকে বলা হয়ে থাকে, যে ধরনের কার্যক্রম সারা পৃথিবীতে প্রণয়ন করা হচ্ছে সেটিকেই করা হবে এবং আমাদের নদী এবং খালগুলোকে পুনর্খননের মাধ্যমে সেগুলোকে পুনরুজ্জীবিত করা হবে এবং তার মাধ্যমে সেচ ব্যবস্থা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত। আমরা বলতে চাই যে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো খাতের যে কোনো সমস্যাকে সেটিকে নিরসনের জন্যে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কথাটি এখানে বলা হচ্ছে যে আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একদম সেই গ্রামের কৃষকটি তার কি সমস্যা হচ্ছে সেটিও যেরকম আমরা জানতে পারবো, সেটিকে নিরসনের ব্যবস্থা নিতে পারবো। পানির নিচে কি ধরনের সমস্যা হচ্ছে, বিভিন্ন আরও আমাদের যে অবকাঠামো রয়েছে, আমাদের ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম, সেখানে কি সমস্যা হচ্ছে, আমাদের বিচার বিভাগ ঠিকমতো সম্পন্ন হচ্ছে কিনা, আমাদের সব কাজ সকল কিছু কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে এই সমস্যাগুলো নিরসন করা সম্ভব এবং সেটিকেই বলা হচ্ছে যে আমরা তথ্য প্রযুক্তির বিস্তার ঘটাবো, এখানে গবেষণা করা হবে এবং সেটির বিস্তার ঘটানোর মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা হবে। দফা 31, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। আমরা দেখছি যে আজকে ঢাকা শহরের যে সমস্যার মূল কারণ হচ্ছে যে একটি অপরিকল্পিত নগরায়ণ করা হয়েছে। মূল যে পরিকল্পনা ছিল তার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে, সেই তুলনায় রাস্তার সংখ্যা বাড়ে নাই, রাস্তার আয়তন বাড়ে নাই এবং আমাদের যে সেবাগুলো রয়েছে, ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম, আপনার পানির লাইন, ওয়াসার লাইন, সেগুলো ঠিকমতো হয় নাই। এগুলো হলো অপরিকল্পিত নগরায়নের জন্য। এখানে এই কথাটি বলা হচ্ছে যে আগামীতে যে কোনো নগরায়নের ক্ষেত্রে পরিকল্পিতভাবে নগরায়ন করা হবে, যাতে করে এই যে সমস্যাগুলো আজকে আমরা ফেস করছি সেগুলো যাতে আগামীতে জনগণকে সেই দুর্ভোগগুলো না পোহাতে হয় এবং পরিবেশ বান্ধব আবাসন গড়ে তোলা হবে, যাতে আগামীর প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি। আজকে ঢাকা শহর বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর তালিকায় 1 নম্বরে রয়েছে। এইভাবে আমরা এই দেশকে রেখে যেতে পারি না, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও রেখে যেতে পারি না। এগুলোকে নিরসনের জন্যে সমস্যাগুলো চিহ্নিত এবং সেগুলো নিরসন করা হবে। ঠিক আছে, প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে একটু বেশি সময় নিয়ে, যেহেতু সূত্রাপুর থানা, একটু বেশি সময় নিয়ে আমাদের যে দফাগুলো সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি আশা রাখবো যে আপনারা এই জিনিসগুলো আবারও আপনারা নিজেরা সেগুলোকে পড়বেন। আপনাদেরকে লিফলেট দেওয়া হয়েছে এবং ঘরে ঘরে আপনারা বার্তাগুলো পৌঁছিয়ে দিবেন। আমি সর্বশেষ আপনাদের যে কথাটি বলতে চাই যে আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা বিরোধী দলে রয়েছি। বাংলাদেশে এখন পর্যন্ত একটি সুষ্ঠু সঠিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা হয় নাই। আমরা কিন্তু এখনও বিরোধী দলে রয়েছি, অতএব আমাদেরকে সেই রূপ আচরণ করতে হবে। আগামী নির্বাচনটা কিন্তু সহজ হবে না, আগামী নির্বাচনটা কঠিন হবে। আমরা ইতিমধ্যে অনেক ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। অনেকেই মনে করছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে এসেছি এবং
তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তারা জোর খাটানোর চেষ্টা করছে। এটি যেমন সত্য, এটিকে করা যাবে না। যখন আমরা যেটা জানতে পারবো আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিব। এর পাশাপাশি এটিও বলতে চাই যে এর সুযোগ কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। তারা আমাদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যা প্রচার প্রচারণা করে আমাদেরকে কিন্তু জনগণের মাঝে একটি খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। অতএব আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, যাতে আগামী নির্বাচনটা আমরা জনগণের ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে আবারও পুনর্নির্মাণে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি। এবারে আমার শেষ যে কথাটি হচ্ছে, সর্বশেষ কথা, যে গত জুলাই আগস্টে খুনি হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মরে যাই নাই। আমরা রাজপথে আমাদের অবস্থান করে যাব, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এই খুনি হাসিনা এখনো ভারতে বসে সে চক্রান্ত করছে, তার যে দোসররা রয়ে গিয়েছে তাদেরকে নির্দেশ দিচ্ছে, আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে। আপনারা সেগুলো দেখেছেন অনলাইনে। আমাদেরকে আরও কঠোর ভূমিকা নিতে হবে এবং আমাদের দলের কেউ যদি এই সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং যে কমিশনাররা ছিল তাদের লোকজনদেরকে কেউ যদি আশ্রয় দেয়, যদি সেটা আমার কানে আসে, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমরা। আগামী দিনে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকতে পারবে না। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। আমরা রাজনীতি করতে দিব না।